হ্যালো সবাইকে, গুড মর্নিং। অনেক দিন পরেই আমি আবার ক্যামেরা অন করেছি, মানে ভিডিও স্টার্ট করেছি আর কি। তো এখন বেজে গেছে সকাল প্রায় 10টা 15। তো আমি এখনও সিউড়ি থেকে বাড়ি যাইনি। কেন যাইনি, কিসের জন্য যাইনি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন এসেছিলাম যে ওপরটা একটু পরিষ্কার করতে, তো ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি। আর আজকে 10ই জানুয়ারি, ইংরাজির 25শে, মানে ইংরাজি 10ই জানুয়ারি আর বাংলার 25শে পৌষ। তো আজকে আমার ছেলের বার্থডে, সবাই ওকে উইশ করো, অনেক আশীর্বাদ করো যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর অনেক 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 ভালো থাকে। তো ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি, দেখি আজকে কতদূর কি ভিডিও কন্টিনিউ করতে পারি, কারণ তোমাদেরকে জানানোটা দরকার যে আমি কেন এখনও পর্যন্ত সিউড়িতে আছি আর কি কারণে আছি, আর আমার ছেলে এখন কেমন আছে। তো এগুলো সব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, দেখি কতটা কি দেখাতে পারি। এখানে যেহেতু আমার ট্রাইপডটা নেই, আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো দেখি রান্নাবান্না কী সব দেখাতে পারি না পারি, তোমাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার করব। আজকে ব্লগটা শুরু করলাম, অনেকদিন তোমাদের সাথে কথা হয়নি, তো ভাবলাম যে আজকে একটু ব্লগটা শুরু করি, কারণ যেহেতু আজকে একটু টুকটাক কাজ করছি, তো সকাল থেকে অনেক কাজই ছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো ওপরের রুমগুলো সব আমি পরিষ্কার টরিষ্কার করে এলাম। কদিন থেকে ভাবছি যে ওপরের রুমগুলো পরিষ্কার করে দেবো, কিন্তু আর হয়ে উঠছে না। তো ভাবলাম যে আজকেই করে দিই, আর আজকাল করতে করতে আবার বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে আমাদের। তো আমি সেকশনে অবশ্যই তোমরা জানাও যে তোমরা কেমন আছো। তো আমি ভালো আছি, মোটামুটি আছি, শরীর খুব ভালো নেই, তো যাই হোক আছি মোটামুটি। তো জানাতে ভুলো না কিন্তু কমেন্ট সেকশানে। এখানে আমার ভাত আর প্রায় হয়েই গেছে, তো ভাতে একটু জল লাগবে মনে হচ্ছে, ভাতে আমি জল দিয়ে দেবো। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি ফুলকপি আলু তরকারি করবো, তার জন্য ফুলকপিগুলো একটু নেড়ে নেবো। আর এখানে আমার ডাল, আলু আর করলা সেদ্ধ হয়ে গেছে, তো আলু সেদ্ধ আর করলা সেদ্ধটা মাখাবো, আর ডালটাকে আমি ফোড়ন দেবো। তো আর এখানে দেখবে টমেটো চাটনি আমার হয়ে গেছে, আমি মুড়ি খাবার করার পরে পরে বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের মুড়ি খাবারে হয়েছিল আলু ভাজা। তো বাড়ি থেকে আমি ট্রাইপড আনিনি, আর ও যখন এসেছিলো তখন আমি ট্রাইপডটার কথা বলতেও ভুলে গেছিলাম, তার জন্য ট্রাইপডটা যেহেতু আমার এখানে নেই, সেহেতু আমার অন্য কিছু মানে রান্নাঘরে কিছু শ্যুট করতে একটু অসুবিধাই হচ্ছে। তো দেখি যতটুকু পারবো হাতে হাতে দেখাবো তোমাদেরকে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এই যে দেখো আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, তো আমি হাতেই দেখাচ্ছি যেহেতু হয়তো একটু ছবিটা নড়ে নড়ে যাবে। আর আমি ফুলকপিগুলো এখানে ভেজে নিচ্ছি হালকা করে। তো দাদুরা একদমই পেঁয়াজ রসুন বা কোনো রকম আমিষ জিনিস খাবার খান না, তো ওনাদের জন্য এরকমই হয় খাবার, তো আমরাও এরকমই খাবো। তো এবার আমরা যদি মাংস মাছ বা ডিম কিছু করি, তাহলে আমাদের অন্য একটা ছোট গ্যাস আছে, তো সেখানে আমরা আলাদা করে, রান্নাঘরের মধ্যে নয়, রান্নাঘরের বাইরে গিয়ে আমরা রান্না করি। তো ওখানে আমরা করি, ওই সব বাসন কোসন সব কিছু দিদার আলাদাই করা আছে, তো ওগুলো দিয়ে করি, আবার ওগুলো ধুয়ে মুছে আবার যেখানকার যেটা রেখে দিই। আর দাদুরা এরকমই খাবার খায়, কারণ দাদু দিদা যেহেতু দুজনেই অসুস্থ। তো অনেকেই জানতে চেয়েছো যে দিদার শরীর কেমন আছে। তো এই যে আমার এখানে ডালটাই দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি বার করে দিয়েছি। আর ভেবো না যে ডালে জল বেশি দিয়ে ফেলেছিলাম, আমি ঠিকঠাকই জল দিয়েছি, কারণ দাদু যেহেতু এই ডালের এই কলাইগুলো আছে না নিচে নিচে, এই কলাইগুলো খাবে না, দাদু দুবেলায় ডালের ঝোলটাই খাবে। আর এই যে দাদুর জন্য করলা সিদ্ধ, আর আমাদের সবার আলু সিদ্ধ। আসলে আমার আর এখানে দেখো আমি ফুলকপিটা নামিয়ে রেখেছি, আর এখানে দাদুদের তরকারিটা জাস্ট একটু সামান্য 1 চামচ মতো তেল দিয়ে আমি জাস্ট একটু নেড়ে নিয়ে এটাকে আমি প্রেশারে দেবো সেদ্ধ করতে। তো দাদুরা এরকম সেদ্ধই খাবার খায়। বললাম যেহেতু তোমাদেরকে আগে যে দাদু দিদা দুজনেরই শরীর অসুস্থ। ভাতের গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, তো মাকে আমি ডাকবো ভাতটা উবুর দেওয়ার জন্য, কারণ এতগুলো লোকের ভাত আমি উবুর দিতে পারবো না, হয়তো ঠিকঠাক করে ভাতটা পড়ে যেতে পারে, তার জন্য মাকে ডেকে নেবো আমি, মা ভাতটা উবুর দিয়ে দেবে। তো মাকে ডেকে নিয়ে আসি, আর বাকি রান্নাগুলো তাড়াতাড়ি চটপট করে নিই। তো দেখি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি, যতটা পারবো ততটা নিশ্চয়ই দেখাবো। আর যদি রান্না শেয়ার করতে নাও পারি, তো রান্না শেষে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই দিদা কেমন আছে সেটা জানাবো, দিদার কী হয়েছে, কেন দিদা হাসপাতালে ভর্তি আছে সেটাও জানাবো। তো অবশ্যই স্কিপ না করে ভিডিও দেখতে থাকো। তো রান্না বান্না করার পরে আমি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, এখন বেজে গেছে 5টা 10 ঘড়িতে। তো আমি ঘড়িটা দেখে নিলাম, ওখানে ঘড়ি টাকানো আছে।
তো ঘড়িতে বেজে গেছে 5টা 10। আমরা এইমাত্র ঘুম থেকে উঠে বাবুকে খাইয়ে তারপর আমি ভাবলাম যে আমি তো ভ্লগ শুরু করেছিলাম। এতদিনে যেহেতু অভ্যাস নেই ক্যামেরা অন করা, তো এখন আর ভুলেই যাচ্ছি যে কখন ক্যামেরা অন করছি, কখন কি করছি না। আর বাড়িতে থাকলে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছিলো যে আমাকে এটা করতে হবে, দেখাতে হবে, কিন্তু এখন এসে নিয়ে এই এতদিনে অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আমি ভুলে গেছিলাম ক্যামেরা অন করতে। তো এখন আমার হঠাৎ করে মনে পড়লো, তাই তো আমি ব্লগ করছিলাম, কিন্তু ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, অনেক কিছু কেনাকাটা করেছি, আরও বাকি অনেক কিছু কেনাকাটা করার বাকি আছে, সেগুলোও শেয়ার করার আছে। তো সেগুলো নিশ্চয়ই সব কিছু বাড়ি গিয়ে দেখাবো। জিনিসপত্র কী কী কেনাকাটা করলাম সেগুলো তোমরা বাড়ির ব্লগে দেখতে পাবে। বাড়িতে যখন ব্লগ কন্টিনিউ করব তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, কিন্তু এখন আর সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। শুধুমাত্র কিছু কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখি আমি কখন একটু বসতে সময় পাই, তখন আমি তোমাদের সাথে ঠিক নিশ্চয়ই সে কথাগুলো শেয়ার করব। তো আমি অনেক কষ্ট করার পরেও এমন কোনো জায়গা পেলাম না যেখানে আমি ক্যামেরাটা ঠিকঠাক সেট করব। তো সেরকম কোথাও ক্যামেরা সেট হচ্ছে না, আর কি হচ্ছে তো মুখটা অন্ধকার আসছে আর দেখা যাচ্ছে না। তো ভাবলাম যে আমি হাতে নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। তো এই এই বুধবার, যে বুধবার আজকে মঙ্গলবার, তো আগের বুধবার দিনকে বাবুর আবারও খিঁচুনির সমস্যা দেখা গিয়েছিল। আমি 1:30টার সময়, দুপুর 1:30টার সময় ভাত খাওয়ালাম। তারপর ভাত খাওয়ানোর পরে বলছে মা ঘুমাবো। দিয়ে আমি কোলে নিয়ে ওকে ঘুম পাড়াচ্ছি, তো ঘুম পাড়াতে পাড়াতে দেখলাম ওর চোখগুলো স্থির হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই আমি ভাবলাম যে বদমাইশি করে, তো বদমাইশি করছে হয়তো। তো আমি ওকে ডাকছি যে কী হলো রে, তোর চোখগুলো এরকম লাগছে কেন, কি করছিস তুই? দিয়ে ওকে উঠে বসালাম, তখন দেখছি ও পুরো ব্ল্যাঙ্ক, আর কোনো কথাবার্তা কিছু বলে না, চোখের পাতাগুলো ফেলছে, কিন্তু অনেক দেরিতে দেরিতে। তখন আমি ভয় পেয়ে যাই, আর মা দাদু সবাই ছিল ওপরে। তো আমি ওদেরকে ডাকি যে মা দেখো বাবু কথা বলছে না। তো তখন মা এসে জল দেয় বাবুকে, জল দেয়, দাদু মা সবাই মিলে ওকে প্রচুর জল দেওয়া হয়েছিল মাথায় গায়ে। তো অজ্ঞান হয়ে যায়নি, কিন্তু ও কথা বলতে পারিনি প্রায় 45 মিনিট মতো। তো আমরা তারপর ডক্টরকে ফোন করি। ডক্টর আমাদের বলে যে ঠিক আছে আমি চেম্বারে আছি, তো আপনারা বেবিকে নিয়ে চলে আসুন। মানে যেহেতু ওষুধ কন্টিনিউ চলছিল, ডাক্তারও ভীষণ মানে হয়ে গেছিলো কি যে কেন আবার এরকম হলো। তো ডাক্তারের মনেও প্রশ্ন জাগে যে হঠাৎ করে কেন ওষুধ চলছে এখনো পর্যন্ত, এখনো ওষুধের কোর্স কমপ্লিট হয়নি, তাহলে কেন আবার প্রিয়াংশুর এরকম হলো। তো যাই হোক, উনি আমাদেরকে বলেন যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাকে নিয়ে চলে আসুন। কিন্তু আমরা যখন ওখানে পৌঁছাই, আবার এইদিকে বাবুও মানে অসুস্থ হয়ে পড়ে তখন। তো ওকে একটু সুস্থ না করে তো বাড়ি থেকে বের করা যাচ্ছিল না। তো ওকে একটু সুস্থ করে তারপর টোটো ডেকে ডক্টরের চেম্বারে যাওয়ার মুহূর্ত পর্যন্ত ওনার একটা এমার্জেন্সি হয়েছে, ওনাকে বেরিয়ে যেতে হয়। তো উনি আমাকে ফোন করে জানান যে আমার একটা এমার্জেন্সি হয়েছে, আমি বেরিয়ে গেছি, তো আপনি অবশ্যই হসপিটালে দেখিয়ে নিন। তো আমরা হসপিটালে, ওখান থেকে আমরা ডাইরেক্ট ওটা নার্সিংহোম, তো সেই নার্সিংহোম থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে চলে আসি এবং হসপিটালের এমার্জেন্সিতে বাবুকে দেখাই। তো ওখানকার এমার্জেন্সিতে ওনারা বলেন যে অ্যাডমিট হতে হবে, কিন্তু আমরা বলি কি যে আমরা এই ডাক্তারের আন্ডারে আছি, আমি ডাক্তারের নামটা বলছি না, তো আগে অনেকবার বলেছি। তো আমরা বলি যে আমরা এই ডাক্তারের আন্ডারে আছি, তো ভর্তি কি হতেই হবে? তো ওনারা জানান যে হ্যাঁ ভর্তি হতে হবে, ভর্তি ছাড়া তো এখানে আর কোনো চিকিৎসা নেই। তো ভর্তি হতে হবে, যখন শিশু ডাক্তার আসবে তখন দেখবে। তো আমরা ডিসিশন নিই কি ওকে আমরা অ্যাডমিট করব না, কারণ সেদিন প্রায় 2:30 পৌনে 3টে বেজে গেছিলো। তো সেদিন তো আর শিশু ডাক্তার হাসপাতালে আসার কোনো চান্স ছিল না। সেই রাত্রি হয়তো 10টা 11টার দিকে শিশু ডাক্তার আসতো, তার জন্য আমরা ওইভাবে ফেলে রাখিনি। কারণ আমাদের ডক্টর যেহেতু আবার 5:30টাতেই বসতেন, তো আমরা আবার বাড়ি ফেরত নিয়ে চলে আসি, একটু সুস্থ হয়। আমার কাছে খিচুনির ওষুধ ছিল, যে সমস্ত ওষুধগুলোর মানে চলছিল সেগুলোই আমি আবার কন্টিনিউ করে দিই। তো তারপর ওর জ্বর আসে বাড়ি নিয়ে আসার পরে 4টের সময়। তো ওকে 4টের সময় আমি জ্বরের ওষুধ দিই, তারপর আমরা 4টের সময় ভাত টাত খাই, খাবার দাবার খেয়ে তখন একটু সুস্থ হয় বাবু। তারপর ওকে আমরা আবার টোটোতে করে আবার নার্সিংহোমে নিয়ে যাই। তো ওখানে ডক্টর দেখেন, ওর যে ডক্টর আছে, তো উনি দেখেন। তো উনি দেখে বললেন কি যে এটা একটা মানে খিচুড়ি অ্যাটাক একটা হয়ে গেল। তো যাই হোক, সেটা জ্বর থেকে হয়নি, কোনোভাবে গ্যাস অম্বল থেকেই হোক কিংবা কোনো কিছুতে ভয় পেয়েই হোক,
যাই হোক বুঝতে পারা গেল না যে কেন হলো। গ্যাস অম্বল হওয়ার মতো কোনো খাবার কিন্তু তেমনভাবে কিছু খাইনি, খেয়েছে, একদম যে খাইনি তা বলবো না, খেয়েছে, হয়তো গ্যাস অম্বল থেকে হয়েছে, কোনো খাবার ওর শ্যুট করেনি তার জন্যই। তো ডক্টর আবার নতুন ডায়েট চার্ট করে দিলেন যে ও কী কী খেতে পাবে কী কী খেতে পাবে না, আর বিভিন্ন রকম টেস্ট দিয়েছে, ইইজি দিয়েছে একটা। তো ওই ইইজিটা আমরা আগের দিনকে করাতে গেছিলাম, যেটা ক্লিপ তোমাদেরকে আমি এই ভিডিওটার সাথে জুড়ে দেব, ওই ক্লিপটা আমি একটু নিয়েছি। ডক্টরদেরকে অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা আমাকে ভিডিও করার পারমিশন দিয়েছেন, ওখানে অথরিটিতে ভিডিও করার পারমিশন ছিল না, কিন্তু আমি ওনাকে বলি যে এরকম আমার একটা চ্যানেল আছে, তো আমি ভিডিও করতে চাই একটুখানি, জাস্ট 1 মিনিট 2 মিনিটের মতো। তো ওনারা আমাকে 2 মিনিটের জন্য অ্যালাউ করেছিলেন, তো 2 মিনিট আমি ওকে কোলে নিয়েছিলাম। তো ওনারা বলেছিলেন যে বেবির যেন কোনো ডিস্টার্ব না হয় সেভাবে ভিডিও করবেন। তো আমি সেভাবেই সমস্ত রকম সাবধানতা অবলম্বন করে 2 মিনিটের একটা ভিডিও ক্লিপ তোমাদের জন্য তুলে নিয়েছিলাম, দেখাবো বলে যে ওটা কেমন হয়। তো আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম, আমি ডাক্তারকে সেদিন বোধহয় মানে 2 বা 3 বার আমি মানে ইজি করতে যাওয়ার আগে আমি হয়তো 2 বা 3 বার ফোন করেছি যে ডক্টর এটা কি পেনফুল, কেন বাচ্চাকে ঘুমের ওষুধ দেওয়া হবে, নিশ্চয়ই এটা পেনফুল না হলে কেন ঘুমের ওষুধ দেওয়া হবে, এত ঘুমের সে জরুরি। তো ডাক্তারবাবু বলে না এটা পেনফুল নয়, কিন্তু এটা ইম্পর্টেন্ট কি বাচ্চার ব্রেনটা যেন একদম নর্মাল থাকে, মানে কোনো রকম চঞ্চলতা বা খেলাধুলো যেন না করে, যাতে করে ওর গ্রাফটা অন্যরকম উঠবে তাতে। কিন্তু ও যদি ঘুমিয়ে থাকে তাহলে গ্রাফটা ঠিকঠাক আমরা বুঝতে পারি, আর জিনিসটা করতেও আমাদের মানে সুবিধা হয়, কারণ ওখানে মাথায় অনেকগুলো রিড বসানো হয়, প্রায় আমার জানা নেই, প্রায় হয়তো তা নয়তো 14-15টা তো হবেই, অত আমি গুনিনি, কিন্তু তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে যে কতগুলো তার একসাথে জড়ো হয়েছিল, অনেকগুলো রিড বসানো হয়েছিল। তো সেগুলো পরে গ্রাফের সাহায্যে ওনারা দেখলেন, এবং টেকনিশিয়ান যিনি ছিলেন আমি ওনাকেই জিজ্ঞাসা করলাম যে যদি বলার নিয়ম থাকে তাহলে কি আমাকে বলতে পারেন যে বেবির কোনো রকম প্রবলেম আছে কি না। তো উনি আমাকে বললেন যে আপনাদের রিপোর্ট একদমই নর্মাল হবে, বাচ্চা তেমন কোনো সমস্যা নেই, তবে অবশ্যই আপনারা ডক্টর দেখিয়ে নেবেন, 7 দিন পরে রিপোর্ট দেওয়া হবে। তো আমি ওকে এই টেস্টটা করেছি কালকে, মানে সোমবার, তো সোমবার দিন কালকে আমি করাতে গেছিলাম, করিয়ে নিয়ে এসেছি, তখন প্রায় বেলা 2টো, এসে ভাত টাত খেয়ে তারপর ওকে আবার ঘুম টুম পাড়ালাম। তো এখন 7 দিন সময় দিয়েছে, 7 দিনের মধ্যে যা যা ওষুধও চলছিল সেগুলো এখনও চলবে। তার মাঝখানে ওর আবার প্রচণ্ড গলা বসে গেছিলো, ঠান্ডা লেগে গেছিলো, কারণ যেহেতু সেদিনকে প্রচুর ঠান্ডা জল দেওয়া হয়েছে ওর গায়ে, তো অবেলা হয়ে গেছিলো, রোদ ছিল না, ঠান্ডা জল তার মধ্যে পড়েছে হঠাৎ করে, তার জন্য ওর ঠান্ডা লেগে গেছিলো, গলা বসে গেছিলো, কথা বলতে পারছিল না। তো সেটাও ওষুধ আমি দিয়েছি, এখনও অনেকটাই সুস্থ আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে এভাবে কেন বারবার করে খিঁচুনিটা অ্যাটাক হচ্ছে। তো যাই হোক, এগুলো ডাক্তারবাবুরা বলছেন কি ওগুলো নর্মাল, আপনাদের টেনশন করার কিছু কারণ নেই, এগুলো এখন 5 বছর পর্যন্ত হবে। তো যাই হোক, ওনাদের ওপর ভরসা রেখেছি, ভগবানের ওপর ভরসা আছে, ইচ্ছা মানে ভগবানের কাছে এটাই প্রার্থনা কি যে বাচ্চাটা যেন আর কিছু না হয়, আমরা যেন ভালো ভালো বাড়িতে যেতে পারি এবং থাকতে পারি। তো এখনও মায়ের সাথে খেলা করছে, ওপরে গেছে, তাই আমি ভাবলাম যে আমি যখন নিচে বসে রয়েছি তখন ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করে আমি তোমাদেরকে জানাই যে আমি কেন এখনও পর্যন্ত সিউড়িতে রয়েছি। আর এদিকে দিদারও শরীরটা ভালো নেই, আসলে দিদা হাসপাতালে ভর্তি হয়েছিল, কারণ দিদা এখানে হাঁটাচলা করতে গিয়ে বাড়িতে 15 দিন আগে পড়ে গেছিলো, আমরা তখন এখানে ছিলাম, মানে মা স্নান করছিল, আমি বাবুকে খাওয়াচ্ছিলাম, আর রান্নার যিনি ছিলেন উনি রান্না করছিলেন। তো দিদা কাউকে কিছু না বলে উঠে যায়, উঠে গিয়ে তাল সামলাতে না পেরে পা পিছলে পড়ে যায়, তো পড়ে গিয়ে দিদা ডান হাতটা ভেঙে যায়। তো ডান হাত ভেঙে গেছে, এবার আমরা তো তখন বুঝিনি যে ডান হাত ভেঙেছে, পড়ে গেছে না পড়ে গেছে, দিয়ে তারপর সন্ধ্যা থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। তারপর আমরা সন্ধ্যায় 6টার সময় দিদাকে হাসপাতালে ভর্তি করে আসি। তো ভর্তি করে আসার পরে তারপর ওখানে যখন বলি যেখানে হাতে এরকম পড়ে গেছিলো, তখন ওনারা হাড়ের ডাক্তার দেখে ওনাকে বলে যে ফটো করতে হবে, তা ওখানে এক্সরে হয়। তো এক্সরে করিয়ে জানতে পারি যে দিদার হাতটা ক্র্যাক হয়ে গেছে, খুব ভাঙেনি কিন্তু ক্র্যাক হয়ে গেছে। যাই হোক, আমরা একটা ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলাম বেদনা করছিল বলে, তো ওখানে ওনারাও প্লাস্টার করেছিল। তো প্লাস্টারটা জানি না ঠিক হয়েছিল কি ভুল হয়েছিল আমি বলতে পারছি না, কিন্তু তারপর কিন্তু প্লাস্টার করার পর দিদার শরীরের অবস্থা আরও অবনতির দিকে চলে যায়, আর দিদা একদম মানে কি বলবো, খুব খারাপ অবস্থায় দিদার হাসপাতালে থাকাকালীন।
তো তখন আমরা ডিসিশন নিই কি প্লাস্টারটার জন্যই হয়তো দিদার এরকম সমস্যা হচ্ছে, তো প্লাস্টারটা খুলে দেওয়া হোক। তো ডক্টরও তাই সাজেস্ট করেছিল যে প্লাস্টারটা খুলে দেখ, প্লাস্টারটা হয়তো ঠিকঠাক হয়নি। তো আমরা প্লাস্টারটা দিদার খুলে দিয়ে দেওয়া করে তারপরে দিদা আস্তে আস্তে সুস্থ হয়। তো কালকে কালকে দিদাও বাড়ি এসেছে সকালে 9:30টার সময় বাড়ি এলো। তো প্রায় মানে 15-16 দিন পরে দিদা বাড়িতে এসেছে। যাই হোক, যেহেতু মাঝখানে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার জন্য তোমাদেরকে জানানো হয়নি, তো এই ব্লগে আমি জানিয়ে দিলাম যে দিদা এখন আছে মোটামুটি, মানে শ্বাসকষ্ট হয়, তো এবার শ্বাসকষ্ট পেশেন্ট তখনই ভালো তখনই খারাপ। আর যেহেতু এখানে এখন প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে, তাও দুদিন থেকে একটু শীতটা একটু কম লাগছে মনে হচ্ছে, আর রোদটাও বেশ ভালো বেরোচ্ছে। তো যাই হোক, এখনো পর্যন্ত তো দিদা ঠিকঠাকই আছে। তো এরকমই করতে হচ্ছে প্রায় গত 2 বছর ধরে, মানে কিছুদিন করে বাড়িতে থাকছে, কিছুদিন করে আবার হসপিটালে দিতে হচ্ছে, যেহেতু অক্সিজেনের প্রয়োজন পড়ছে যখন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। আর বাবুকে প্রচুর ওষুধ দিয়েছে, বাবুর সব খাবারই প্রায় বন্ধ হয়ে গেছে, দুধ, ঘি, মাখন, ছানা, ফলমূল, ডিম, মাছ, মাংস। মাছটা যদিও বা একটু একটু দেওয়া যেতে পারে, কিন্তু মাছ মাংস মানে ডিমটা একদমই বারণ হয়ে গেছে। তো জানি না এখন মানে বাড়িতে গিয়ে কি করব না করব। এখনও তো এখানে রয়েছি, দাদু রয়েছে এখানে। দাদু যেহেতু বয়স্ক মানুষ, উনি গাইড করছেন যে কি করা উচিত কি না, কিন্তু জানি না, বুঝতে পারছি না। বাড়িতে যেতেও আমাদের ভয় লাগছে। তো এখনও পর্যন্ত বাড়িতে যাইনি। 7 দিন মানে আজকে 10 তারিখ হলে 7 দিন মানে 17 দিন, আমরা 17 তারিখ আমরা ধরছি, তো 16 তারিখে আশা করছি ওনারা আমাদের রিপোর্টটা দিয়ে দেবেন। তো 16 তারিখ হলে 16 তারিখই তো ডাক্তারবাবুকে দেখানো যাবে না, তো ওনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো বলেছিলাম, তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। যদি সম্ভব হয় তো উনি আমাকে তখনই বলবেন, নচেত উনি আবার আমাকে 17 তারিখে হয়তো একবার ডাকতে পারেন চেম্বারে। তো আমি জানি না এখন ডাক্তারবাবু কি বলবেন করবেন। তো যাই হোক, যেটাই হোক, আমি তোমাদের সাথে তো আবার শেয়ার করব। তো প্ল্যান আছে কি আমরা 19 তারিখে বাড়ি চলে যাব, মানে ওগুলো সব 17 তারিখ 18 তারিখের মধ্যে কমপ্লিট করে তারপর 18 তারিখে ভাইও চলে আসছে কলকাতা থেকে। তো আমরা আশা করছি যে আমরা 19 তারিখে ঠাকুর ঠাকুর করে বাড়িতে যেতে পারবো। তো এখনও জানি না কি হবে, বাবু যেমন ওর শরীর অবস্থা থাকবে তেমনই আমরা করব। তো বাড়িতেও প্রচুর প্রবলেম হচ্ছে, তোমাদের দাদা ওখানে একাই আছে, আর মানে খাওয়া দাওয়ার একটু সমস্যা হচ্ছে, বুঝতেই পারছো। তো যাই হোক, একটু ম্যানেজ তো করতেই হচ্ছে ছেলেটার জন্য। তো আজকে তোর বার্থডে, হ্যাঁ, আর বার্থডেটা কেন সেলিব্রেট করলাম না সেটাও তোমাদেরকে জানাই। দাঁড়াও। তো এই ভিডিও ক্লিপটা কালকে যখন ওকে আমরা নিয়ে গেছিলাম টেস্টের জন্য, তো দেখতে পাচ্ছ যে ও এখন আমার কোলে ঘুমিয়ে আছে। তো ওনারা বলেছিলেন কি ওকে বেডে শুয়ে দিতে, কিন্তু আমি বললাম যে বেডে শুয়ে দিলে হয়তো উঠে যেতে পারে, জানি না কি করতো, কিন্তু আমি বেডে দিনই ওকে আমি কোলে নিয়েছিলাম। যদি ছেলের কিছু ব্যথা ট্যাথা হয় বা কিছু হয় তার জন্য আমি ভয়ে ওকে কোলে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ যে একটা কি আঠার মতো লাগিয়ে দিচ্ছে রিডগুলোর সাথে, তো ওগুলো ওখানে দিয়ে দেবে, তারপর ওর মুখের ওপর দিয়ে একটা লাইট দেবে যেটা জ্বলবে নিভবে, এভাবেই টেস্টটা হবে। তো আমরা যেতে পারলাম না ওখানে, কামানেও হয়তো কামান হয়, তো কামানেও হয়তো আমরা যেতে পারবো না, সেদিন হয়তো আমাদের বাবু রিপোর্ট দেবে, তো সেদিন তো যাওয়া হচ্ছে না আমাদের। তো আমরা এখানেই নাপিত ডেকে এখানেই আমরা নখ খুঁটে স্নান করতে হবে, কিছু করার নেই। তাছাড়া এটাই মানে এখন শরীর অসুস্থ থাকলে কি করব বলো, বাড়ি গিয়ে এখন এখান থেকে সিউড়ি কত দূর বলো তো। এবার আমাদের বাড়ি থেকে সিউড়িটা অনেকটাই দূর, এবার অতটা রাস্তা আবার বাচ্চাটাকে নিয়ে আসা যাওয়া, যত গাড়িতে আসা যাওয়া করি, কিন্তু তবুও ধরো একটা ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার আছে। শীতকাল, বাড়ি থেকে বারবার করে বেরোনোই, দাদু তো বকাবকি করছে, বলছে না যাওয়ার দরকার নেই, তোমরা এখানেই থাকো, যতটুকু পালন হবে তোমাদের এখান থেকেই হোক। আর আমরাও ডিসিশন নিয়েছি কি না, ওর বাবাও তাই বলছে যে না এখন আসা দরকার নেই, কারণ ছেলেটা এখন যতদিন না সুস্থ হবে ততদিন পর্যন্ত সিউড়িতে থাকো। সিউড়িতে থাকলে এই যে হঠাৎ করে সেদিনকে এরকম হলো, তো হঠাৎ করে তো আমরা নিয়ে যেতে পারলাম, কিন্তু ওটা যদি আমাদের বাড়িতে থাকতাম তাহলে কত প্রবলেমে পড়তাম বলো তো, কত বিপদে পড়তাম। ওই যে ছেলে 45 মিনিট কথা বলেনি, তাহলে তখন কি করতাম আমরা।
তাই না? ডাক্তারের কাছে ফোন করে ডাক্তার বাচ্চাকে না দেখে কি সব কিছু বলতে পারেন না নিশ্চয়ই। তার জন্য আমরা ডিসিশন নিয়েছি কি না, আমরা এত হটকট করে চলে যাব না বাড়িতে। আগে বাচ্চা সুস্থ হবে, সবাইকে সুস্থ দেখবো, দিদাও একটু এদিকে সুস্থ হয়ে যাবে, তারপর আমরা বাড়িতে যাব। তো এই কারণে আমাদের বার্থডেটা সেলিব্রেট করা হলো, যেহেতু আতপ চাল পায়েস টায়েস কিছু খেতে নেই এই সময়, কেক যেহেতু ডিম মেশানো থাকা না হলেও এখন তো আটা জিনিস কিছু খেতে পাবো না। তো তার জন্যেই ভাবলাম কি যে না, অসহজে যেহেতু আটা খেতে নেই, তো ভাবলাম যে না, যতটা পারছি পালন করি। আর অসহজের ভিতরে বাচ্চার বার্থডে সেলিব্রেটও করতে নেই, তো আমরা তার জন্য আর বার্থডে সেলিব্রেট করলাম না। আমরা একদম ডামরাই ইচ্ছা আছে যে আমাদের বাড়িতে যাব 19 তারিখে আমরা বাড়িতে যদি যাই, তাহলে সেই সপ্তাহে যে রবিবারটা পড়বে, কারণ বাবু যেহেতু বার্থডে রবিবার, মানে জন্ম হয়েছিল রবিবার দিনকে, তো আমরা ভেবেছি যে সেদিনকেই তাহলে আমরা একটা রবিবার দেখে আমরা ওর বার্থডেটা ওখানে সেলিব্রেট করব। কেকের অর্ডার দেওয়া ছিল, সেই কেকের অর্ডার ক্যান্সেল করে দিলাম, মানে সেদিনকার জন্য ক্যান্সেল করলাম, আবার সেদিন নেব। তো যাই হোক, এরকম করে বার্থডেটা সেলিব্রেট করা হলো না, একটু দুঃখই পেলাম, কারণ ছেলেটা এতটা বিপদ থেকে উঠলো, এখনও পর্যন্ত শরীরটা সম্পূর্ণ সুস্থ হয়নি। যতক্ষণ না পর্যন্ত ডাক্তারবাবু বলছে যে না এখন সেভ আছে, ততদিন পর্যন্ত তো আমরা ভয়ে রয়েছি। তো তবু করতে পেলাম না, কি করব, মানুষ জন্ম মৃত্যুর ওপর তো কারোর হাত নেই। তো ওনার সেদিন চলে যাওয়ার দিন ছিল, সেদিন উনি চলে গেছেন সবাইকে ছেড়ে, তো আমরা দেখতে পাইনি ওনাকে। যাই হোক, আমাদের মানে কাকিমা মানে জেঠিমা শাশুড়ি হচ্ছে মনে হয় আমাদের, যাই হোক আমার ঠিকঠাক জানা নেই যে উনি সম্পর্কে আমার কে হন। তো মা বলেছিল যে উনি নাকি মায়ের যা হয়, তো যা যদি হয় মায়ের, তাহলে আমারও হয় কাকি শাশুড়ি নয়তো জেঠি শাশুড়ি হবে। তো আমরা তো ওনাকে দেখতে পেলাম না সেই বাবুর যখন ওখানে আমি ডাক্তার দেখাতে যাই লোকাল ডাক্তারখানায়, তখন ওনাকে আমি দেখেছিলাম, উনিও কিছু ওষুধ নেওয়ার জন্য ওখানে গেছিলেন। তারপর থেকে আর ওনার সাথে আমার দেখা হয়নি। যাই হোক, খুবই খারাপ লাগছিল শুনে, সেদিনকে ও ফোন করেছিল যে এরকম মারা গেছে, আমাদের তো আসোজ। তো সেদিন রাত্রেবেলা আমরা খবর পেয়েছিলাম, তারপর আবার তখনই সঙ্গে সঙ্গে আবার স্নান টান করা। তো কী আর করা যাবে। তো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তো ক্যামেরাটা সেটিংয়ের জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে, সেটা তোমরা মানে একটু ম্যানেজ করে দেখে নিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার ছেলেকে সবাই অনেক 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 আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো আমি জানি তোমাদের সকলের প্রার্থনায়, আমাদের প্রার্থনায়, ভগবানের আশীর্বাদেও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমরা নিশ্চয়ই ওকে খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে পারবো। তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, এই পর্যন্তই রাখলাম। চেষ্টা করব এরপর থেকে একটু ছোট ছোট করে ব্লগ দিতে বা ভিডিও দিতে। যাই হোক, তো সাথে থেকো, পাশে থেকো, একটু কষ্ট করে এই ভিডিওটা দেখে নিও। আর বাড়ি গিয়ে নিশ্চয়ই অনেক ভিডিও আসছে, অনেক কেনাকাটা করেছি, সেগুলোর ভিডিও দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তারপর আরও অনেক কিছু ভিডিও আছে। এখানে যেহেতু কাজকর্ম কম, ভিডিও কম করছি, আর ট্রাইপডটা নেই, তার জন্যই বেশি আরও অসুবিধা হচ্ছে। ট্রাইপডটা থাকলে হয়তো হুটহাট করে এটা সেটা দেখানো হতো। তো হাতে করে যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন সিজন চেঞ্জ হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে, শুনছি কলকাতাতেও নাকি প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কলকাতাতে ঠান্ডা পড়া মানে বিরাট ব্যাপার। তো আমার দেওর ফোন করেছিল যে কলকাতাতেও ঠান্ডা লাগছে। তো কলকাতাতে ঠান্ডা পড়েছে, সবাই খুব সাবধানে থেকো, ভীষণ শীত পড়েছে এই বছরে। তো আজকে এই পর্যন্তই রাখছি, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।